গল্পের নাম তুমি যে আমার। লেখনীতে এলিশা রহমান ফিজা। আমার বোনের আশেপাশের যদি আর আপনাকে দেখেছি আমি কি করে ফেলবো তা আমি নিজেও জানি না মিস্টার ইলহাম। আমার বোনের মন নরম বলে আপনি তার মন নিয়ে খেলতে পারবেন তা ভাববেন না। দূরে থাকুন হেমন্তী থেকে, আমি না হলে অনেক বড় কিছু ঘটিয়ে ফেলবো। আবির এক নাগারে কথাগুলো বলে তীক্ষ্ণ নজরে তাকালো সামনে বসে থাকা ইলহাম নামক যুবকের দিকে। ইলহাম ঠোঁটের কোণে হালকা হাসির রেখা ফুটিয়ে সানগ্লাসটা খুলে রাস্তার আশেপাশে তাকিয়ে আবিরের কাছে ধীর পায়ে হেঁটে এসে তার কাঁধে হাত রেখে বলল, মাই ডিয়ার শালাবাবু, আমার বউ হবে তোমার একমাত্র বোন, অনেক ভালোবাসি, দূরে থাকার প্রশ্নই উঠছে না। ইলহামের কথায় আবিরের রাগটা যেন আরো বেড়ে গেল, তার চোখগুলো লাল বর্ণ ধারণ করলো, হাত মুষ্টিবদ্ধ করে কড়া গলায় বলে উঠল, আমার বোনের উপর বিশ্বাস আছে, সে কোনোদিন বিশ্বাসঘাতকের সন্তানকে ভালোবাসবে না, বরং দূর দূর করে তাড়িয়ে দিবে। ইলহাম আবিরের কাঁধ থেকে হাত সরিয়ে নিয়ে পিছন ফিরে গাড়ির দিকে হাঁটা ধরলো। গাড়ির দরজার কাছে গিয়ে আবার আবিরের দিকে তাকিয়ে বাঁকা হেসে বলল, তোমার সাথে তর্ক করার সময় নেই শালাবাবু, আমার জান যে আমার জন্য অপেক্ষা করছে। আবির কিছু বলবে তার আগেই ইলহাম হাত নাড়িয়ে বিদায় জানালো, এরপর গাড়িতে বসে পড়লো। বাতাসের গতিতে ইলহাম চলে গেল। আবির ইলহামের যাওয়ার পানে তাকিয়ে মনে মনে বলল, বাবা তোমাকে ছাড়বে না ইলহাম, তোমার পরিবার আমাদের সাথে যেটা করেছে তা শুনে আসলে আমরা তোমাদের কাছ থেকে নিব। হেমন্তীর বিয়ে যখন অন্য কারোর সাথে হবে তখন তো খেলা আরো জমে উঠবে। এতটুকু ভেবেই আবির হালকা হাসলো, এরপর নিজ গাড়িতে উঠে বসলো। তার এখানে আসাটা হয়তো সফল হয়েছে। হেমন্তী ফুচকার দোকানে দাঁড়িয়ে মনে আনন্দে ফুচকা খেতে ব্যস্ত, আশেপাশে তার খেয়াল নেই। এক জোড়া চোখ যেটার দিকে আবেগ নিয়ে তাকিয়ে আছে। হেমন্তী যদি সেই চোখের দিকে তাকায় তাহলে হয়তো সেই চোখে সে নিজেই হারিয়ে যাবে। হেমন্তী ফুচকা খাওয়া শেষ করে ব্যাগ থেকে পানির বোতল বের করে গড়গড় করে খেয়ে নিল, এরপর টাকা বের করে দোকানদারকে দিতে যাবে তখনই দোকানি বললেন, আফা, টাকা লাগবো না, আপনি যেসব মন চায় ওই সময় এক খায়া যাইবেন। হেমন্তী অবাক হলো, তার জন্য এত দরদ কেন দেখাচ্ছে এই লোকটা। মনে মনে হাজার প্রশ্ন ঘুরপাক করতে লাগলো। তখনই পুরুষেরই কণ্ঠ তার কানে আসলো, তোমার পছন্দের জিনিস আমি কিভাবে দূরে রাখতে পারি তোমার থেকে। হেমন্তী এই কণ্ঠস্বরটির সাথে খুব করা পরিচিত। সে পিছন ফিরে তাকালো, যে মানুষটির কথা ভেবেছে সে এসে দাঁড়িয়ে আছে। হেমন্তীর রাগ হলো, মানুষটিকে দেখে সে নাক ফুলিয়ে দোকানিদের দিকে তাকিয়ে বলল, দেখেন ভাই, আমার বাবার যথেষ্ট টাকা আছে, অন্যের ছেলের টাকায় আমার ফুচকা খাওয়ার শখ নেই। বলেই ব্যাগ থেকে 50 টাকার নোট বের করে দোকানিদের হাতে দিয়ে দিল আর ধূপধাপ পা ফেলে নিজ গাড়ির কাছে এসে পড়ল। ইলহাম হেমন্তীর এহেন কাণ্ডে হালকা হেসে হেমন্তীর কাছে চলে গেল। হেমন্তী ইলহামকে কাছে আসতে দেখে গাড়ির দরজা খুলতে নিবে তখনই ইলহাম এসে হেমন্তীর হাত ধরে ফেলল। হেমন্তী চোখ বড় বড় করে ইলহামের দিকে তাকিয়ে বলল, বেয়াদবির একটা সীমা থাকে মিস্টার ইলহাম, ছাড়ুন আমার হাত, ছাড়ুন। ইলহাম হেমন্তীর হাতটা আরো শক্ত করে ধরে বলল, নিজ হবু বউয়ের হাত কেন ছাড়বো আমি। হেমন্তী তীক্ষ্ণ চোখে ইলহামের দিকে তাকালো। হেমন্তী মনে পড়ে গেল গত 6 মাসে ঘটে যাওয়া কত শত ঘটনা, তবুও নিজেকে সামলে রেখে অন্য হাত দিয়ে চোখের কোণের পানিটুকু মুছে বলল, আপনার এবং আপনার পরিবারের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। আপনার বাবা হচ্ছে একজন বদলোক, তার জন্য আমার বাবা জেলে গিয়েছিল, তার জন্য আমার চরিত্রে দাগ লেগেছে। আই জাস্ট হেট ইন ইউর ফ্যামিলি। ইলহাম হেমন্তীর সকল কথা এক প্রকার হজম করে নিল, কারণ সে জানে হেমন্তীর সাথে এই 6 মাসে কত কিছু হয়েছে। যদি সেদিন ইলহাম হেমন্তীকে ছেড়ে না যেত তাহলে হয়তো সবকিছু অন্যরকম থাকতো, সে আর হেমন্তী একসাথে থাকতো। ইলহাম হেমন্তীর হাত ছেড়ে দিল। হেমন্তী গাড়ির দরজা খুলে বসে পড়ল গাড়ির সিটে আর ড্রাইভারকে বলল, গাড়ি স্টার্ট দিন চাচা। ড্রাইভার হেমন্তীর কথা মতো কাজ করলো। হেমন্তী চলে গেল। ইলহাম দাঁড়িয়ে হেমন্তীর গাড়ির দিকে তাকিয়ে আছে। ইলহাম চোখ বন্ধ করে বড় করে নিঃশ্বাস নিল। চোখ খুলে মনে মনে বলল, আমি সব ঠিক করে দিব হেমন্তী। হেমন্তী গাড়িতে বসে বাহিরের দিকে তাকিয়ে আছে। সেও যে গভীর দহনে পড়ছে। নিজেকে স্বাভাবিক রাখার সকল চেষ্টা সে করছে। আজও সে মন ভালো করতে ফুচকা খেতে গিয়েছিল, উল্টো মন আরো খারাপ হয়ে গেল। হেমন্তীর চোখে বেয়ে পানি পড়ল গালে। সে হাত দিয়ে চোখের পানি মুছে ফেললো আর মনে মনে বলল, আর কাঁদবো না আমি, অনেক হয়েছে, আর না।
থমথমে মুখে ইলহাম বাসায় পৌঁছে কোনো দিক না তাকিয়ে নিজ রুমের দিকে চলল। তখনই ইলহামের বাবা ইশরাক সাহেব তার সামনে এসে দাঁড়ালেন আর বললেন, সকাল থেকে কোথায় ছিলে? অফিসে কেন যাওনি? কত মিটিং পোস্টপন্ন করেছো তুমি? তোমার এসব হেয়ালি ভালো লাগছে না আমার। ইলহাম নিজ বাবার দিকে তাকিয়ে বলল, আমারও তোমার এসব অন্যায় কাজ ভালো লাগে না। ইশরাক সাহেব ছেলের দিকে রাগী দৃষ্টিতে তাকালেন। ইলহাম সেই দৃষ্টিকে উপেক্ষা করে নিজ রুমে চলে গেল। ইলহামের মা মাহমুদা বেগম সবই দেখলেন। রান্নাঘর থেকে এসে দীর্ঘশ্বাস ছেড়ে ছেলের জন্য খাবার প্লেটে সাজালেন। হেমন্তী রুমে বসে গল্পের বই পড়ছে। তখনই হেমন্তীর বাবা হাসান সাহেব রুমে প্রবেশ করলেন। বাবাকে দেখে হেমন্তী বই সাইডে রেখে বলল, কি হয়েছে বাবা? হাসান সাহেব মেয়ের মাথায় হাত বুলিয়ে বললেন, তোকে আগামীকাল পাত্রপক্ষ দেখতে আসবে, আমি তোর মতামত নিতে এসেছি। হেমন্তীর বাবার দিকে তাকিয়ে বলল, বাবা, আমি বিয়ে করতে চাই না এখন। হাসান সাহেব বললেন, হেমন্তী, আমি এবার কোনো ভুল করবো না, তুই শুধু একটিবার ছেলেটার সাথে কথা বলে দেখ, প্রবেশ করছি, তোর মতামত ছাড়া কিছুই হবে না। হেমন্তী দীর্ঘশ্বাস ছেড়ে বলল, ঠিক আছে, আমি তাদের সাথে দেখা করব। হাসান সাহেব মেয়ের মাথায় হাত বুলিয়ে দিলেন। হেমন্তীর রুমে বাহিরেই আবির দাঁড়িয়ে আছে। সে হেমন্তীর কথা শুনে বাঁকা হেসে বলল, এখন কি করবে ইলহাম? বলেই নিঃশব্দে হেসে উঠল। এরপর নিজ রুমে চলে গেল। হেমন্তী বিছানায় শুয়ে পড়ল। চোখের কোণ বেয়ে পানি পড়ছে। তার মনে যে বহু কথা জমে আছে, কিন্তু শোনার মতো কেউ নেই। মা যদি আজ থাকতো তাহলে হয়তো তার কোলে মাথা রেখে সব অভিযোগ হয়তো বলে দিত। ইলহাম হাতে আংটি নিয়ে বারান্দায় বসে আছে। তার যে মনে অনেক কথা চলছে, এই আংটিটার সাথে যে অনেক স্মৃতি জড়িয়ে আছে। তখনই তার ফোনটা বেজে উঠল। ফোনের স্ক্রিনের দিকে তাকাতেই দেখতে পেল সাইফুল নামটা জ্বলজ্বল করছে। ইলহাম ফোনটা রিসিভ করতেই অপর পাশ থেকে সাইফুল বলে উঠল, স্যার, হেমন্তী ম্যাডাম কি কালকে পাত্রপক্ষ দেখতে আসবে, কি করবো এখন? ইলহাম হালকা হেসে বলল, তোমাকে কিছু করতে হবে না, যা করার আমিই করব। বলেই সে ফোন রেখে দিল। ইলহাম আংটির দিকে তাকিয়ে বলল, আগামীকাল যা হবে তার জন্য শুধু আবির দায়ী। সকালে হেমন্তীর ঘুম ভাঙল তার ফুপি রুমকি বেগমের ডাকে। চোখ খুলে পিটপিট করে তাকিয়ে অতি প্রিয় একজন মানুষকে দেখে হেমন্তীর মুখে হাসি ফুটে উঠলে। সে উঠে বসলো আর ফুপিকে জড়িয়ে ধরে বলল, ফুপি, আমার কথা তো তুমি ভুলেই গেছো। রুমকি বেগম আলতো হেসে হেমন্তীর খোলা চুলে হাত দিয়ে বললেন, তোর চুলের এই অবস্থা কেন? নিজের যত্ন নিতে কবে শিখবি বলতো? হেমন্তী রুমকি বেগমকে ছেড়ে দিয়ে বলল, তুমি তো আছোই আমার যত্ন নেওয়ার জন্য। রুমকি বেগম বললেন, বয়স হয়েছে আমার, কবে চলে যায় বলা যায়? হেমন্তীর মুখটা কালো হয়ে গেল। সে যে তার মায়ের পর এই ফুপিকেই চিনি। হেমন্তী রুমকি বেগমের কোলে মাথা রেখে বলল, এভাবে বলো না ফুপি, আমার অনেক কষ্ট হয়, মা চলে যাওয়ার পর তুমি তো আমাকে সামলিয়েছ। রুমকি বেগম আলতো হেসে হেমন্তীর মাথায় হাত বুলিয়ে দিতে লাগলেন। তারপর বললেন, আজ তোকে দেখতে আসবে, আমি নিজ হাতে তোকে শাড়ি পরিয়ে দিব কেমন? তোর মায়ের গোলাপি রঙের শাড়িটা আমি নিয়ে এসেছি। হেমন্তী কোল থেকে মাথা তুলে বলল, আমি ফ্রেশ হয়ে আসছি, তুমি বসো। রুমকি বেগম আর কথা বললেন না। হেমন্তী ওয়াশরুম চলে গেল। কল ছেড়ে সে চোখ বন্ধ করে দাঁড়িয়ে রইল দরজার সাথে হেলান দিয়ে। তার মন বলছে আজ কিছু একটা ঘটবে যা তার জীবনকে পুরো বদলিয়ে দিবে। রুমকি বেগম হেমন্তীর রুম থেকে বের হয়ে চলে গেল হাসান সাহেবের রুমে। বোনকে দেখে হাসান সাহেব বললেন, আজ তুমি নিজের হাতে সব রান্না করবে, ঠিক আছে? রুমকি বেগম মাথা নাড়ালেন। তারপর আমতা আমতা করে বললেন, ভাইজান, যা কিছু হচ্ছে তা থেকে হয়তো হেমন্তী খুশি না। বোনের কথায় হাসান সাহেব মৃদু হেসে বললেন, রুমকি, এত চিন্তা তোমার করতে হবে না, মেয়ে আমার, আমি ভেবে নিব, তুমি যাও কাজে। রুমকি বেগম আমার মেয়ে শব্দটা শুনে কষ্ট পেল। সে ছলছল নয়নে ভাইয়ের দিকে তাকিয়ে বললেন, ভাইজান, মেয়েটা আমারও সেই ছোটবেলা থেকে আমি ওকে আদর দিয়েছি, আর এখন সে শুধু আপনার মেয়ে।
আপনার জন্য হেমন্তী আগেই অনেক কষ্ট পেয়েছে, এখন আবার ওসবই করছেন। রুমকি বেগম শেষের কথাগুলো রাগ নিয়ে বললেন। হাসান সাহেব বললেন, তুমি কি ইলহামের কথায় এসব বলছো? রুমকি বেগম অবাক হয়ে গেলেন যে ছেলের সাথে তার একবার দেখা হয়েছে, তার কথায় কিভাবে এসব বলবে। হাসান সাহেব বোনের দিকে তাকিয়ে বললেন, যাও, হেমন্তীর কাছে তোমার এখানে কাজ নেই। রুমকি বেগম রুম থেকে বের হয়ে আসলেন, শাড়ির আঁচল দিয়ে চোখ মুছে হেমন্তীর কাছে চলে গেলেন। ইলহাম ফাইলের সবকিছু চেক করে সামনে বসে থাকা মানুষটির দিকে তাকিয়ে বলল, কাগজগুলো সব ঠিক আছে, আমার মনে হয় সবাই বিশ্বাস করে নিবে, আর ছবিগুলো তো একদম পারফেক্ট। ইলহাম লোকটির দিকে একটি খাম এগিয়ে দিল। লোকটি খাম হাতে নিয়ে ইলহামের থেকে বিদায় নিয়ে চলে গেল। ইলহাম ফোন বের করে সাইফুলকে কল করলো। সাইফুল ফোন রিসিভ করতেই ইলহাম বলল, গাড়িটা সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে রাখো, ইলহামের বউ আসছে। বলেই সে ফোন রেখে দিল। ইলহাম হেসে ফোনের ওয়ালপেপারের দিকে তাকালো, যেখানে হেমন্তী শাড়ি পরে দাঁড়িয়ে আছে। ইলহাম ছবিটিতে ঠোঁট ছুঁয়ে বলল, খুব তাড়াতাড়ি আসছি আমি। হেমন্তী আজ বাসা থেকে আর বের হয়নি। এখন বিকেল 4টা বাজে। রুমিকা বেগম হেমন্তীর রুমে এসে শাড়িটা বিছানায় রেখে হেমন্তীর কাছে এসে বললেন, তৈরি হয়ে নে, পাত্রপক্ষ চলে আসবে। হেমন্তী রুমকি বেগমের কথায় নিজ ভাবনার জগৎ থেকে বের হয়ে আসলো। রুমকি বেগম আবার বললেন, কি হলো, তৈরি হয়ে নি? হেমন্তী শাড়িটা হাতে নিয়ে নাকের কাছে ধরল। তার মনে হচ্ছে এতে তার মায়ের শরীরের ঘ্রাণ রয়েছে, যা সে খোঁজার চেষ্টা করছে। রুমকি বেগম হেমন্তীর অবস্থা দেখে মনে মনে বললেন, আল্লাহ যদি ভাবিয়ে বললে আমায় নিয়ে যেত, আমি তো নিঃসন্তান, আমার তো কোনো পিছুটান নেই, আজ আমার চোখের সামনে আমার কলিজার টুকরোটা একটু ভালোবাসার জন্য হাহাকার করতো না। পরক্ষণেই রুমকি বেগম মনে মনে বললেন, হয়তো আমাকে একটা সন্তান দেওয়ার জন্যই ভাবি চলে গেছেন, তাই তো হেমন্তীকে এতটা ভালোবাসতে পারলাম। রুমকি বেগম দীর্ঘশ্বাস ছেড়ে নিজ কাজে মনোযোগ দিলেন। হেমন্তী শাড়ি পরে রেডি হয়ে গেল। চুলগুলো আজ বাঁধল না কেন জানি, নিজেকে আর খোলা চুলে দেখতে মন চাইছে। হেমন্তী আয়নার সামনে দাঁড়িয়ে বলল, বাবা বলে যে আমি মায়ের মতো হয়েছি, এই শাড়িতে কি আমার মায়ের মতো দেখাচ্ছে? বলেই চোখের পানি ছেড়ে দিল তার, যে এই চোখের পানি এখন নিত্যদিনের সঙ্গী হয়ে গেছে। পাত্রপক্ষ চলে এসেছে। রুমকি বেগম তাদের মেহমানদারি করতে ব্যস্ত। পাত্রের মা হঠাৎ বলে উঠলেন, আপা, মেয়েটাকে যদি নিয়ে আসতেন। রুমকি বেগম ভাইয়ের দিকে তাকালো। হাসান সাহেব চোখ দিয়ে সম্মতি জানালেন। আবির ছেলের সাথে কথায় ব্যস্ত, তার কাজ সম্পর্কে জানার অনেক আগ্রহ আবিরের। রুমকি বেগম হেমন্তীর রুমে গিয়ে দেখলেন হেমন্তী বারান্দায় দাঁড়িয়ে আছে। রুমকি বেগম হেমন্তীর পাশে গিয়ে দাঁড়িয়ে বললেন, তোকে ডেকেছে। হেমন্তী রুমকি বেগমের দিকে তাকিয়ে বলল, চলো। হেমন্তী পা বাড়াতেই রুমকি বেগম তার হাত ধরে বললেন, তুই কি ইলহামকে ভালোবাসিস? হেমন্তী অবাক নয়নে ফুপির দিকে তাকালো আর বলল, যার পরিবারের জন্য আমার বাবা আর ভাই কষ্ট পেয়েছে, তাকে কেমন করে ভালোবাসি আমি? রুমকি বেগম বললেন, তাহলে মুখ এত মলিন কেন? তুই তো ইলহামের সাথে বিয়ে করতে রাজি ছিলি যদি ওর বাবা। রুমকি বেগমের পুরো কথা বলার আগেই আবির চলে আসলো আর হেমন্তীকে বলল, চল বোন, তোকে ডেকেছে। হেমন্তী মাথা দুলিয়ে আবিরের পিছে হাঁটা ধরল। রুমকি বেগমও তাদের সাথে চলল। হেমন্তী বসে আছে পাত্রপক্ষের সামনে। ছেলের মা হেমন্তীকে বললেন, তোমার নামটা ভারী মিষ্টি, তোমার মা রেখেছে নিশ্চয়ই। হেমন্তী বলল, জি। ছেলের বাবা ছেলেকে উদ্দেশ্য করে বললেন, তোমার কিছু জিজ্ঞেস করার থাকলে করো। ছেলেটা হেমন্তীর পা থেকে মাথা পর্যন্ত দেখে নিল। হেমন্তীর এই চাহনিটা যেন বিষাক্ত মনে হলো। ইলহাম তো কোনোদিন এমনভাবে দেখেনি তাকে। ছেলে বলল, ওনার সাথে একা কথা বলা যাবে? হেমন্তী এবার কঠোর দৃষ্টিতে আবিরের দিকে তাকালো। আবির বোনের ক্রোধ বুঝতে পেরে হালকা হাসি দিয়ে বলল, হেমন্তী এসব পছন্দ করে না, আপনি প্লিজ এখানেই যা জিজ্ঞেস করার করে নিন। ছেলের মুখটা বেলুনের মতো ফুস হয়ে গেল। সে থমথমে গলায় বলল, আমার ওনাকে পছন্দ হয়েছে।
সবাই খুশি হলো ছেলের কথা শুনে হেমন্তীর মনটা আকুল হয়ে উঠল, তার শুধু ইলহামের কথা মনে পড়ছে, এত কষ্ট কেন হচ্ছে তার। সবাই যখন কথায় মশগুল হয়ে গেল তখনই কলিং বেলের আওয়াজ আসলো। রুমকি বেগম গিয়ে দরজা খুলতেই তার মাথায় আকাশ ভেঙে পড়লো। এসে কাকে দেখছে, এত স্বয়ং বিপদ তার দরজায় দাঁড়িয়ে রয়েছে। কারণ দরজায় আর কেউ নয়, দরজার ওপাশে আর কেউ নয়, স্বয়ং ইলহাম দাঁড়িয়ে আছে, তাও আবার বিয়ের বরের সাজে। রুমকি বেগম শুকনো ঢোক গিলে বললেন, তুমি এখানে কি করছো? বাসায় এখন মেহমান আছে, পরে এসো। বলেই সে দরজা বন্ধ করে দিতে নিবে তখনই ইলহাম দরজায় হাত দিয়ে বলল, মেহমানদের সাথে এ বাসার একমাত্র জামাইয়ের সাক্ষাৎ করিয়ে দিবেন না? রুমকি বেগম বললেন, এসব কেমন কথা, লজ্জা আছে তোমার, যাও। ইলহাম বলল, না নেই, এখন দেখি সরেন তো, ভেতরে ঢুকতে দিন। বলেই সে রুমকি বেগমকে ঠেলে সরিয়ে দিয়ে ভেতরে প্রবেশ করলো। ইলহামকে দেখে আবির, হাসান সাহেব রেগে গেলেন। চোখ গরম করে তার দিকে তাকিয়ে রইল দুজনই। হেমন্তী অবাকে চূড়ান্ত পর্যায়ে চলে গেছে, এই লোকটি এখানে কেন এসেছে? এইসবই ভাবতে লাগলো। ছেলের মা ইলহামকে দেখে বললেন, এই ছেলেটা কে? আবির হাসার চেষ্টা করে বলল, কেউ না আন্টি, হয়তো ভুলে চলে এসেছে। ইলহাম সে কথা শুনে অট্টহাসিতে মেতে উঠে। তার হাসি দেখে আবিরের রাগ আরো বেড়ে যায়। সে তেড়ে আসতে নিবে ইলহামের দিকে, তখনই হাসান সাহেব আবিরের হাত ধরে বললেন, এখন এসব করে পরিস্থিতি খারাপ করো না। আবির থেমে যায়, বাবার দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে থাকে, নিজেকে সামলে হাত দুটো মুষ্টিবদ্ধ করে দাঁড়িয়ে থাকে। ইলহাম পাত্রপক্ষের দিকে তাকিয়ে বলল, আপনারা যে মেয়েকে নিজ পুত্রবধূ করতে চান, সে যে বিবাহিতা, তা কি জানেন? ইলহামের কথা শুনে সবাই অবাক হয়ে তার পানে তাকিয়ে রইল। হাসান সাহেব এবার আর নিজেকে দমিয়ে রাখতে পারলেন না, সে হুকার করে বলে উঠলেন, এই ছেলে, তুমি কি বলছো, তা কি তুমি জানো? আমার মেয়ে বিবাহিতা কিভাবে? এসব মিথ্যা অভিযোগ যদি করেছো, আমার থেকে বেশি খারাপ আর কেউ হবে না। হেমন্তী স্তব্ধ হয়ে বসে আছে, তার যে কি বলা উচিত তা সে ভুলে গেছে। ইলহাম ফোন বের করে সাইফুলকে ফোন করলো। কিছুক্ষণ পরই সাইফুল এসে হাজির, হাতে ফাইল নিয়ে। ইলহাম ফাইলটা হাতে নিয়ে হাসান সাহেবের সামনে ধরে বলল, প্লিজ একবার এই ফাইলটা দেখুন। হাসান সাহেব ফাইলটা হাতে নিয়ে খুলে পড়তে শুরু করলেন। পুরো ফাইল চেক করার পর তার হাত থেকে ফাইলটা পড়ে গেল। আবির বাবার হাত ধরে বলল, কি হয়েছে বাবা? এই ফাইলে কি আছে? ইলহাম বাঁকা হেসে আবিরকে বলল, শ্বশুরমশাই, কিছু তো বলুন। ছেলের বাবা ফাইলটা হাতে নিয়ে সব চেক করতেই রাগী কণ্ঠে বলে উঠল, হাসান সাহেব, আপনি বলেছিলেন আপনার মেয়ের আংটি ববলের দিন ছেলেপক্ষ বিয়ে ভেঙে দিয়েছিল, কিন্তু এখানে তো দেখছি মেয়ের বিয়ে হয়ে গেছে, আপনার মেয়ে নিজে সাইন করেছে। আবির, হেমন্তী আর রুমকি বেগম অবাক নয়নে ছেলের বাবার দিকে তাকালো। হেমন্তী চেয়ার ছেড়ে দাঁড়িয়ে বলল, মিস্টার ইলহাম, এত বড় মিথ্যা কথা বলতে আপনার রুহ কাঁপল না? ইলহাম বলল, এসব এমন কথা, তোমার সাথে আমার বিয়ে হয়েছে আর এটাই সত্য। হেমন্তী কিছু বলবে তার আগেই ছেলের মা বললেন, এসব নাটক আমাদের যাওয়ার পরে আপনারা করবেন প্লিজ। বলেই তারা তিনজন বাসা থেকে চলে গেল। আবির তাদের বোঝানোর অনেক চেষ্টা করলো, কিন্তু সফল হলো না। ইলহাম হাসান সাহেবের কাছে গিয়ে বলল, আমার বউকে আমি নিয়ে যাচ্ছি, বাধা দেওয়ার চেষ্টা করলে অনেক কিছু ঘটে যাবে। হাসান সাহেব বললেন, সবকিছু নকল, আমি জানি, একদিন সব প্রমাণ করব আমি। ইলহাম তার কথার উত্তর না দিয়ে হেমন্তীর হাত ধরে বলল, চলো। হেমন্তী হাত ছাড়িয়ে বলল, আপনার সাথে কোথাও যাব না আমি। বাবা, তুমি কিছু তো বলো। হাসান সাহেব মেয়ের দিকে তাকিয়ে বললেন, আমি এখন কিছুই করতে পারবো না মা, যদি এখন এই বেয়াদবকে বাধা দেই তাহলে তোর ভাই আর আমাকে আবার জেলে যেতে হবে। হেমন্তী নীরব হয়ে গেল। বাবার কথা শুনে রুমকি বেগম হেমন্তীকে ঝাপটে ধরে বললেন, আমার মেয়ে কোথাও যাবে না। ইলহাম হেমন্তীকে তার কাছে টেনে নিয়ে বলল, আপনারা অবশ্যই নিজ মেয়েকে দেখতে যাবেন তার শ্বশুরবাড়িতে। বলেই সে হেমন্তীকে নিয়ে বের হয়ে গেল। আবির ইলহামের দিকে তাকিয়ে বলল, তোকে আমি ছাড়বো না। ইলহাম কিছু না বলে হেমন্তীকে নিয়ে বাসা থেকে বের হয়ে গাড়ির সামনে এসে পড়ল।
গাড়ির দরজা খুলে হেমন্তীকে বসতে বলল ইলহাম। হেমন্তী ঠায় দাঁড়িয়ে রইল। ইলহাম তা দেখে বলল, হেমন্তী, আমি নিজেকে কঠোর প্রমাণ করতে চাই না। তুমি যদি আমার সাথে না যাও তাহলে তোমার বাবা আর ভাইয়ের অবস্থা খারাপ হবে। হেমন্তী কঠোর নয়নে ইলহামের দিকে তাকিয়ে বলল, আপনার এসব মিথ্যের ভুবন খুব তাড়াতাড়ি ভেঙে চুরমার হয়ে যাবে। বলেই সে গাড়িতে উঠে বসলো। ইলহাম দীর্ঘশ্বাস ছেড়ে ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দিল। ইশরাক সাহেবের কানে ছেলের সকল কার্যক্রম চলে এসেছে। সে ছেলের ব্যবহারে বিরক্ত হয়ে যাচ্ছে। ইশরাক সাহেবের পিয়ে বললেন, স্যার এখন কি করতে হবে? ইশরাক সাহেব বললেন, একমাত্র ছেলে, আমার তাকে কিছু বলা যায় না, করা যায় না। ছেলেটা যে কেন বুঝলো না এসব তো তার জন্যই করেছি আমি। ইলহাম হেমন্তীকে নিজের কেনা ফ্ল্যাটে চলে এসেছে। লিফট দিয়ে উপরে উঠে ফ্ল্যাটের কলিং বেল টিপতেই বয়স্ক একজন মহিলা দরজা খুলে দিল। সেই মহিলাকে দেখে ইলহাম আলতো হেসে বলল, খালা, রান্না হয়েছে, প্রচুর খিদে লেগেছে। খালা হেসে দরজার সামনে থেকে সরে দাঁড়ালো। হেমন্তী আর ইলহাম বাসায় প্রবেশ করল। হেমন্তী চারপাশে চোখ বুলিয়ে দেখল। ইলহাম হেমন্তীকে বলল, ফ্রেশ হয়ে আসো, খাবার খাবে। হেমন্তী বলল, আমার খিদে নেই, ফুপি খাইয়ে দিয়েছিল। ইলহাম আর কিছু বলল না, নিজে ফ্রেশ হয়ে খেয়ে নিল। এরপর হেমন্তীর কাছে এসে বলল, এখানেই থাকবে তুমি? খালা তোমার সাথে থাকবে, আমি তোমার প্রয়োজনীয় জিনিস নিয়ে আসবো। বলেই সে চলে যেতে নেবে তখনই হেমন্তী বলল, নিজ বউকে এভাবে অন্য জায়গায় রাখছেন, কি উদ্দেশ্য আপনার? ইলহাম আলতো হেসে বলল, বিয়ে হয়নি এটা তুমিও জানো, আমি জানি। ওই পেপারসগুলো মিথ্যে ছিল। বলেই ইলহাম রুম থেকে বের হয়ে গেল। হেমন্তী তার যাওয়ার পানে তাকিয়ে রইল। ইলহাম দাঁড়িয়ে আছে নিজ বাবার সামনে। ইশরাক সাহেব ছেলের দিকে তাকিয়ে তেজি কণ্ঠে বললেন, এত কিছু করে কোনো লাভ নেই ইলহাম, এসব বন্ধ করো। ইলহাম বাবার কথা শুনে মৃদু হেসে বলল, তোমার পরামর্শ কেউ চাইনি বাবা। তুমি কখন থেকে আমার জীবন নিয়ে ভাবতে শুরু করলে? ইশরাক সাহেব গর্জে উঠে বললেন, বাবার মুখে তর্ক করছো, এই তোমার শিক্ষা? ইলহাম আর তার বাবার কথার শব্দ শুনে মাহমুদা বেগম রুম থেকে বের হয়ে আসলেন। ইলহাম মাকে রেখে বলল, মা, তুমি ব্যাগ গুছিয়ে নিও, আমার সাথে চলো। ইশরাক সাহেব অবাক হয়ে বললেন, তোমার মা কোথায় যাবে? সে আমার স্ত্রী, আমার বাসা থেকে সে কোথাও যাবে না। মাহমুদা বেগম ছেলের দিকে তাকিয়ে বললেন, ইলহাম, তুই মাথা ঠান্ডা কর, যা হয়েছে ভুলে যা, আমার কথাটা তুই রাখো। ইলহাম মায়ের হাত ধরে বলল, মা, তুমি জানো না এই লোকটা কতটা খারাপ, নিজ স্বার্থের জন্য সে সবকিছু করতে পারবে। ইশরাক সাহেব বললেন, অনেক হয়েছে ইলহাম, এত কিছু করেছি তোমাদের জন্য। ইলহাম তাচ্ছিল্যপূর্ণ হাসি দিয়ে বলল, এত সবকিছু আমাদের জন্য? সিরিয়াসলি বাবা, তাহলে কানাডা তুমি একা কেন শিফট হতে যাচ্ছ? মাকে কেন নিয়ে যাচ্ছ না? ইলহামের কথা শুনে ইশরাক সাহেব চুপ হয়ে গেলেন। মাহমুদা বেগম অবাক নয়নে স্বামীর দিকে তাকিয়ে বললেন, এসব কি বলছে ইলহাম? এগুলো কি সত্য? ইশরাক সাহেব রুমাল দিয়ে মাথার ঘাম মুছে বললেন, মাহমুদা, আমি তোমাকে নিয়ে যাব, কিন্তু পরে আগে সব গুছিয়ে তো নেই তারপর। ইশরাক সাহেবের কথার মাঝেই ইলহাম বলে উঠল, অনেক মিথ্যা বলেছেন, আর বলে লাভ নেই। আমি সবই বুঝে গেছি, আপনার ওসব কথায় আমার মন গলবে না। মাহমুদা বেগম মুখে কাঠিন্য ভাব ফুটিয়ে বললেন, আমি তৈরি হয়ে আসছি ইলহাম, তুই একটু অপেক্ষা কর। ইশরাক সাহেব বললেন, তুমি কোথায় যাবে মাহমুদা? এই পৃথিবীতে আমি ছাড়া কেউ নেই তোমার। মাহমুদা বেগম টলমল চোখে বললেন, আমার ছেলে ছাড়া এই পৃথিবীতে আমার কেউ নেই। আপনার সব অপরাধ আমি মুখ বুজে সহ্য করেছি, কারণ আমি আপনার স্ত্রী। হেমন্তী আর ওর পরিবারের সাথে যা করেছেন তাতেও আমি আপনাকে কিছু বলিনি, আপনি আমাকে বুঝিয়েছেন এসবে আমাদেরই ভালো, তাই চুপ থেকেছি। কিন্তু আর না, এখন আমি কিছু সহ্য করবো না, কিছু না। বলেই সে ইলহামের হাত ধরে বাহিরের দিকে চলে আসতে লাগলো। হঠাৎ আবার থেমে গিয়ে বললেন,
আপনার কোনো কিছুই আমি নিয়ে যাব না, আপনি একাই ভালো থাকেন। ইলহাম মাকে নিয়ে বের হয়ে আসলো। গাড়ির চাবি সে টেবিলে রেখে এসেছে, বাবার কোনো কিছু আর ব্যবহার করবে না সে। একটা রিক্সা নিয়ে চলে আসলো নতুন নীরের ফ্ল্যাটের কলিং বেল টিপতেই হেমন্তী দরজা খুলল। হেমন্তীকে দেখে মাহমুদা বেগম অবাক হয়ে গেলেন। ইলহামের দিকে তাকাতেই ইলহাম চোখ দিয়ে ভিতরে প্রবেশ করতে বলল। মাহমুদা বেগম ভিতরে ঢুকে পড়লেন। হেমন্তী বলল, আন্টি এখানে কেন? ইলহাম বলল, মা এখানেই থাকবে। হেমন্তী কোনো কিছুই বুঝতে পারল না। তখনই খালা সেখানে উপস্থিত হলো। মাহমুদা বেগম নিজ বোনকে সামনে দেখে কেঁদে উঠলেন। খালা গিয়ে তাকে জড়িয়ে ধরলেন আর বললেন, আর কেঁদো না আপা, যা হয়েছে ভুলে যাও। হেমন্তী শুধু তাদের দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে। মাহমুদা বেগম চোখে জল মুছে ইলহামের দিকে তাকিয়ে বললেন, তোর খালা কবে এসেছে আর হেমন্তী এখানে কেন? ইলহাম দীর্ঘশ্বাস ছেড়ে বলল, খালা 4 দিন আগে এসেছে। আমি এই ফ্ল্যাটটা ভাড়া নিয়েছি, খালা সাহায্য করেছে। বাবার কোনো কিছুতে আমার অধিকার নেই, বন্ধুদের সাহায্যে চাকরি খোঁজ করছি। হেমন্তী মেহমান হিসেবে আছে, নিজেকে নির্দোষ প্রমাণ করার পর তাকে ঘরে বউ করে নিয়ে আসবো বলেই সে হেমন্তীর দিকে তাকালো। হেমন্তী চোখ গরম করে ইলহামের দিকে তাকালো। হেমন্তী কিছু না বলে নিজ রুমে চলে গেল। মাহমুদা বেগম বললেন, ওকে সবকিছু বলে দে ইলহাম, তোর যে কোনো দোষ নেই তা বলে দে। ইলহাম বলল, সব বলবো, দুদিনের সময় দেও। খালা ইলহামের দিকে তাকিয়ে বললেন, হেমন্তী প্রয়োজনীয় অনেক কিছু আনতে হবে, আমি টাকা দিচ্ছি, তুই নিয়ে আয়। ইলহাম বলল, না খালা লাগবে না, আমি এক বন্ধু থেকে ধার নিয়েছি। খালা কিছুই বললেন না। ইলহামের জন্য অনেক খারাপ লাগছে তার। ইলহাম বাসা থেকে বের হয়ে গেল। তার এখন থেকে অনেক কাজ, সবকিছু ধাপে ধাপে শেষ করতে হবে। হেমন্তী রুমে বসে আছে। মাহমুদা বেগম ঘরে প্রবেশ করলো। তাকে দেখে হেমন্তী ঠিক হয়ে বসলো। মাহমুদা বেগম বললেন, তোমার হয়তো সবকিছু অনেক ঘোলাটে লাগছে, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। হেমন্তী কিছুই বলল না। মাহমুদা বেগম তার মাথায় হাত বুলিয়ে বললেন, বাসার কথা মনে পড়ছে, খুব তাড়াতাড়ি তুমি তাদের কাছে যাবে। হেমন্তী বলল, আপনার ছেলে অনেক খারাপ একটা লোক। মাহমুদা বেগম বললেন, সময়ের সাথে তুমি সব জানতে পারবে। হাসান সাহেব পুলিশের সামনে বসে আছে, তার চোখে মুখে চিন্তার ছাপ। পাশে বসে আছে আবির। আবির বলল, স্যার আমরা এখন কি করব? পুলিশ অফিসার বললেন, সরি মিস্টার আবির, এখানে আপনার বোনের সিগনেচার রয়েছে, তাই আমরা কোনো কিছুই করতে পারবো না। হাসান সাহেব বললেন, এগুলো সব মিথ্যে কাগজ। পুলিশ অফিসার বললেন, এখানে আমাদের কিছুই করার নেই সরি। হাসান সাহেব আর আবির চেয়ার ছেড়ে দাঁড়িয়ে পড়লেন। এরপর থানা থেকে বের হয়ে আসলেন। তাদের যেতেই ইলহাম সেখানে হাজির হলো। পুলিশ অফিসারকে উদ্দেশ্য করে বলল, ধন্যবাদ আঙ্কেল হেল্প করার জন্য। সেই পুলিশ অফিসার হেসে জবাব দিলেন, ফাহিম ইলহামের বন্ধু, আর তুমি আমার কাছে একই। তুমি চিন্তা করো না, সবকিছু তোমার পরিকল্পনা মতো হবে। হেমন্তী বারান্দায় দাঁড়িয়ে আকাশবাণীর দিকে তাকিয়ে 6 মাসে ঘটে যাওয়া সকল ঘটনা মনে করছে। যেদিন ইলহাম আর তার পরিবার তাকে প্রথম দেখতে আসবে, রুমকি বেগম তাকে নিজ হাতে তৈরি করে দিয়েছিল। হেমন্তী সেদিন লজ্জায় নুয়ে পড়ছিল। হেমন্তীর বাবার সাথে ইলহামের বাবার ব্যবসায়িকভাবে সম্পর্ক গড়ে উঠেছিল। সেখান থেকেই হেমন্তীকে ইলহামের জন্য পছন্দ করে ইশরাক সাহেব। কিন্তু এই পছন্দের পিছনে যে অনেক কাহিনী ছিল তা কারোরই জানা ছিল না। বিয়ের দিনের কথা ভাবতেই হেমন্তীর চোখ বেয়ে জল পড়তে লাগলো। এতটা নিষ্ঠুর দিন সে কোনোদিন দেখেনি। বিয়ের দিন সকাল থেকেই বাবা আর আবির ভাই নানান কাজে ব্যস্ত। এরই মধ্যে ইলহামের বাবা এসে উপস্থিত হয়েছিল। তাকে দেখে সবাই ঘাবড়ে গিয়েছিল। বাবা একবার আবির ভাইয়ের দিকে তাকিয়ে হালকা হেসে ইলহামের বাবাকে জিজ্ঞেস করলেন, ভাই সাহেব আপনি এই সময় কোনো প্রয়োজন? ইলহামের বাবা হাতে ফাইলটা টেবিলে রেখে বললেন, আমাদের যে প্রজেক্টটা রয়েছে তারই ফাইল এটা, আপনার আর আবিরের সিগনেচার প্রয়োজন। বাবা সেদিন হেসে হেসে সেই ফাইলে সাইন করে দেয়। আবির ভাই ও ইলহামের বাবার উপর বিশ্বাস করে না পড়েই ফাইলে সাইন করে দেয়। ইলহামের বাবা ফাইলটা হাতে নিয়ে মৃদু হেসে সবার থেকে বিদায় নিয়ে চলে যায়।
আমরা সবাই আবার নিজ নিজ কাজ করতে থাকি। দেখতে দেখতে রাত হয়ে গেল। আমি বউ সেজে বসেছিলাম ইলহামের জন্য। হাতে মেহেদিতে ইলহামের নামটি দেখে আমি লজ্জায় নুয়ে পড়ছিলাম। রাত 10টা বেজে যাওয়ার পরও যখন বরযাত্রী আসলো না তখন বাবা অনেক চিন্তিত হয়ে পড়লো। আবির ভাই ফোন করতে শুরু করলো, কিন্তু কেউ ফোন রিসিভ করছিল না। আবির ভাই সব মেহমানদের সামলাতে শুরু করেছিলেন। বাবা চেয়ারে বসেছিলেন, মাথায় হাত দিয়ে। আমি শুধু তাদের দিকে তাকিয়েছিলাম। ফ্যালফ্যাল করে আমার মন দিয়ে সে সময় করে রাখছিল। রাত 11টা পুলিশের গাড়ি এসে থামলো আমাদের দরজায়। পুলিশকে দেখে বাবা আর আবির ভাই এগিয়ে গেলেন। পুলিশ তাদের দুজনকে দেখে বললেন, আপনাদের কোম্পানি যে অবৈধ সম্পদ পাচার করেছে তা এখন আমাদের দখলে। আপনাদের আমাদের সাথে আসতে হবে। পুলিশের কথা শুনে আমাদের মাথায় আকাশ ভেঙে পড়েছিল। বাবা পুলিশের দিকে তাকিয়ে বলেছিলেন, আপনার কাছে কি প্রমাণ আছে এসব আমার দ্বারা করা হয়েছে? পুলিশ একটা ফাইল বের করে বাবা আর আবির ভাইয়ের সামনে রাখলো। আবির ভাই ফাইলটা হাতে নিয়ে পড়তেই সে অবাক হয়ে গিয়েছিল। সে ফাইলে লেখা ছিল এসব অবৈধ সম্পদ তারা পাচার করছে তা 2 বছর ধরে। আবির ভাই বলল, আমরা এসব কিছুই করিনি স্যার, সব মিথ্যে স্যার। পুলিশ সেদিন আমাদের কোনো কথা শুনেনি। সেদিন আবির ভাই আর বাবাকে নিয়ে গিয়েছিলেন তাদের সাথে। আমি পুলিশের অনেক অনুরোধ করেছিলাম একটা সুযোগ দেওয়ার জন্য, তারা শুনেনি। এত মানুষের সামনে আমার বাবা আর ভাইকে নিয়ে চলে গেল। সব সম্মান আমাদের সেদিন চলে গিয়েছিল। বাবা আর ভাইকে নিয়ে যাওয়ার পরে ইলহামের বাবা আমাদের বাসায় আসে। তাকে দেখে রুমকি ফুপিয়ে এগিয়ে বললেন, ভাই সাহেব, অনেক বড় ঘটনা ঘটে গেছে। ইলহামের বাবা ফুপিকে থামিয়ে বললেন, আমি সবই জানি, আসুন রুমে গিয়ে বসি। এখানে আলোচনা করা ঠিক হবে না। আমি আর ফুপি তাকে নিয়ে রুমে চলে আসলাম। সে এসে বললেন, এসব আমি করেছি, আপনাদের জন্য ভালো হবে চুপ থাকা। ওই সকল ব্যবসা সবই আমার। এই বিয়ের আসল উদ্দেশ্য এটা ছিল। গত 4 মাস ধরে আমার বিরুদ্ধে এসব অভিযোগ উঠছিল। তখনই তোমার বাবার সাথে আমার দেখায়। তে সহজ সরল একটা মানুষ হয়, ভাবলাম তাকেই টার্গেট করি। আর দেখেন সব হয়ে গেছে। তার কথা শুনে আমি আর ফুপি অবাক হয়ে গিয়েছিলাম। কাঁপা কাঁপা কণ্ঠে বললাম, আমার জীবনটা কেন নষ্ট করলেন? ইলহামের বাবা বললেন, ইমোশনালি তোমার বাবা আর বিশেষ করে তোমার ভাইকে একটু নিজের কন্ট্রোলে করার জন্য। দেখেছি কিভাবে ফাইলটা সাইন করে দিয়েছিল, এটাই প্ল্যান ছিল। আমি বললাম, ইলহামও কি সব জানে? ইলহামের বাবা বললেন, অবশ্যই জানে। আর সরি, তোমার বিয়েটা আর হচ্ছে না বলেই সে চলে গিয়েছিল। আমি সেদিন ছন্নছাড়া হয়ে বাসার দরজার সামনে দাঁড়িয়ে রয়েছিলাম। সকল মানুষ আমার চরিত্র নিয়ে কথা বলেছিলেন। আমার সেদিন কিছুই করার ছিল না। সেদিন শুধু চোখের পানি ছাড়া আমার হাতে কিছুই ছিল না। হেমন্তী অতীত ভাবতে ভাবতে ডুকরে কেঁদে উঠে। এতটা কষ্টটা কেন হচ্ছে? কাঁদতে কাঁদতে সে বারান্দায় বসে পড়ল। তখনই ইলহাম সেখানে হাজির হলে হেমন্তীকে এভাবে কাঁদতে দেখে ইলহামের মনটা মুচড় দিয়ে উঠল। ইলহাম গিয়ে হেমন্তীর পাশে বসে বলল, কি হয়েছে হেমন্তী, কান্না করছো কেন? হেমন্তী মাথা তুলে অশ্রুসিক্ত নয়নে তাকিয়ে বলল, আমার কাছে আসবেন না প্লিজ, আপনাকে আমার সহ্য হয় না। ইলহাম হেমন্তীর অবস্থা দেখে বলল, আমি এখনই চলে যাব, তুমি কান্না করো না। হেমন্তী চোখ মুছে বলল, কান্না বন্ধ করেছি, এখন আপনি যান। ইলহাম একবার হেমন্তীর দিকে তাকিয়ে সেখান থেকে চলে গেল। হেমন্তী সেখানেই বসে রইল, আকাশের দিকে মুখ করে। ইলহাম রুমে বসে একটা ফাইল ভালোমতো পর্যবেক্ষণ আর ল্যাপটপে চোখ বুলাচ্ছে। তখনই তার ফোন বেজে উঠল। ফোনের দিকে তাকিয়ে দেখল তার বাবা ফোন করেছে। ইলহাম বাঁকা হেসে ফোন রিসিভ করে বলল, জি বলুন। ইশরাক সাহেব কাঁদো কাঁদো হয়ে বললেন, তোমরা চলে আসে ইলহাম, তোমাদের ছাড়া আমি অসহায়। তুমি যদি চাও তাহলে আমি হেমন্তীর সাথে তোমার বিয়ে দিব, সবার থেকে মাফ চাইবো। ইলহাম আলতো হেসে বলল, আপনার এসব করতে হবে না, আপনি নিজেও প্রাসাদে থাকুন আরামে। ইশরাক সাহেব বললেন, এমন ভাবে বলে না বাবা। ইলহাম বলল, আপনি জেনে গেছেন আমার কাছে এই আসল ফাইলটা রয়েছে, চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। বলেই সে খট করে ফোন রেখে দিল। ইশরাক সাহেব রাগে ফুঁসতে লাগলেন, এতে কোনো কাজ হবে না, বড় কিছু করতে হবে।
হাসান সাহেব মেয়ের চিন্তায় কোনো কিছুই খেতে চাইছেন না। আবির আর রুমকি বেগম এখন ক্লান্ত হয়ে গেছেন তাকে বোঝাতে বোঝাতে। হাসান সাহেব নামাজ পড়া শেষ করে জায়নামাজ গুছিয়ে রাখছিলেন, তখনই তার ফোন বেজে উঠল। সে ফোন হাতে নিয়ে ভ্রু কুঁচকে ফেললেন, কারণ ফোনের ওয়ালপেপারে ইলহামের নামটা জ্বলজ্বল করছে। সে ফোন রিসিভ করতেই ইলহাম সালাম দিয়ে বলল, কেমন আছেন? হাসান সাহেব থমথম গলায় বললেন, যার মেয়ে নিখোঁজ সে কিভাবে ভালো থাকতে পারে? ইলহাম বলল, চিন্তা করবেন না, সকালে আপনাকে নিতে আসবো, হেমন্তীর সাথে দেখা করিয়ে দিব। হাসান সাহেব বললেন, সত্যি বলছো? ইলহাম বলল, হুম, কিন্তু শুধু আপনি আর কেউ না। হাসান সাহেব বললেন, ঠিক আছে, কেউ জানবে না। ইলহাম ফোন রেখে দিল। হাসান সাহেব দুহাত তুলে আল্লাহর দরবারে শুকরিয়া জানালেন। তারপর হেমন্তী ছবিতে হাত বুলিয়ে বললেন, তোর বাবা তোকে দেখতে আসছে মা। সকালে হেমন্তী নাস্তা শেষ করে যেই নানিজ রুমের দিকে যেতে নেবে তখনই কলিং বেল বেজে উঠল। হেমন্তী আশেপাশে কাউকে না দেখে দরজার কাছে চলে যায়। এরপর দরজা খুলে দিতেই তার সামনে দাঁড়িয়ে থাকা মানুষটাকে দেখে অবাক আর খুশি দুটি অনুভূতি তার মাঝে কাজ করতে থাকে, যার ফলে হেমন্তীর চোখে পানি চলে আসে, কারণ তার সামনে তার বাবা দাঁড়িয়ে আছে। হাসান সাহেব মেয়েকে দেখে আবেগে আপ্লুত হয়ে বললেন, মা, কেমন আছিস তুই? হেমন্তী আর নিজেকে আটকে রাখতে পারল না, বাবার বুকে মাথা রেখে হাউমাউ করে কেঁদে উঠল। হাসান সাহেব মেয়ের মাথায় হাত বুলিয়ে দিলেন, তার চোখে কোন মেয়ে পানি পড়ছে। বাহিরে শব্দ পেয়ে মাহমুদা বেগম আর খালা দুজনে বের হয়ে আসলেন। বাহিরে এসে বাবা মেয়ের দৃশ্য দেখে তাদের চোখ ভরে আসলো। হেমন্তী তার বাবাকে ছেড়ে দিয়ে বলল, তুমি এখানে কিভাবে আসলে বাবা? আর ভাইয়া কোথায়? হাসান সাহেব কিছু বলবেন তার আগেই ইলহাম সেখানে হাজির হয়ে বলে উঠল, তোমার বাবাকে আমি এখানে এনেছি। ইলহামের কণ্ঠস্বর শুনে হেমন্তী তার দিকে তাকালো। হাসান সাহেব বললেন, আমাকে ইলহাম এনেছে? ইলহাম হেমন্তীকে উদ্দেশ্য করে বলল, বাহিরেই দাঁড় করিয়ে রাখবে নাকি ভিতরে আসতে বলবে? হেমন্তী ইলহামের কথা শুনে দরজা থেকে সরে গেল। হাসান সাহেব আর ইলহাম বাসায় প্রবেশ করল। মাহমুদা বেগম হাসান সাহেবের সাথে কুশলাদি করে খালাকে নিয়ে চলে গেলেন রান্নাঘরে নাস্তার আয়োজন করতে। হেমন্তী বাবার পাশে বসে বলল, তুমি কি আমায় আজ নিয়ে যাবে বাবা? হেমন্তীর কথা শুনে হাসান সাহেব দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, এখন এটা সম্ভব না মা, এভাবেই একটা কেসের কারণে আমরা ভুগছি, কিছুদিন পর অবশ্যই নিয়ে যাব। ইলহাম বলল, আঙ্কেল, আপনার সাথে আমার অনেক জরুরি কথা আছে। হাসান সাহেব গম্ভীর কণ্ঠে বলে উঠলেন, তোমার সাথে আমার কথা নেই, কিছুদিন পর আমি আমার মেয়েকে এখান থেকে নিয়ে যাব। ইলহাম মৃদু হেসে বলল, আমার ইচ্ছা ছাড়া তা সম্ভব না। এখন এসব রাখেন সাইডে, আপনি প্লিজ আমার রুমে চলুন আর হেমন্তী মাকে বলো নাস্তা ঘরে দিয়ে যেতে। হাসান সাহেব আর কোনো কথা না বলে ইলহামের সাথে তার রুমে চলে গেল। ইলহাম নিজ ল্যাপটপটা খুলে কিছু ছবি বের করে হাসান সাহেবের সামনে রাখলো। হাসান সাহেব ছবিগুলো মনোযোগ দিয়ে দেখে বললেন, তোমার বাবার ছবি আমাকে কেন দেখাচ্ছ? ইলহাম বলল, তার সাথে মানুষটাকে দেখেন। হাসান সাহেব মনোযোগ দিয়ে দেখে ভ্রুকুচকে বললেন, এত আক্রামসে তো অনেক অবৈধ ব্যবসার সাথে জড়িত, আমাকে বলেছিল, কিন্তু আমি এসবে যাইনি। ইলহাম বলল, ওনার সাথে হাত মিলিয়েই আপনার বিরুদ্ধে এসব কাজ করেছে। হাসান সাহেব বললেন, এসব তো তুমি আগে থেকেই জানো, তাহলে আমাকে দেখাচ্ছ কেন? ইলহাম চেয়ারে বসে বলল, কারণ আছে। আচ্ছা, আপনি কি জানেন এই আকরাম সাহেব কোন কোন অবৈধ কাজের সাথে জড়িত? হাসান সাহেব বললেন, এসব আমি জানি না। ইলহাম হাসান সাহেবের হাত ধরে বলল, আপনার সাথে যেসব অন্যায় হয়েছে তা মাসুল করার সময় হয়ে গেছে। হাসান সাহেব ইলহামের কথা শুনে অবাক হলো। সে ইলহাম থেকে হাত ছাড়িয়ে বললেন, আমি এখন বাসায় যাব। বলেই সে উঠে দাঁড়ালো। তখনই মাহমুদা বেগম নাস্তা নিয়ে রুমে প্রবেশ করল। হাসান সাহেব তা দেখে বললেন, আমি কিছুই খাবো না। মাহমুদা বেগম বললেন, খেয়ে যান ভাই সাহেব, আপনার মেয়ে নিজ হাতে তৈরি করেছে।
হেমন্তীর কথা শুনে হাসান সাহেব আর মানা করতে পারলেন না। নাস্তা করে হেমন্তী থেকে বিদায় নিয়ে ইলহামের সাথে বের হয়ে আসলেন বাসা থেকে। আবির বাবার জন্য চিন্তিত হয়ে আছে। আবির মনে মনে বলছে, বাবা এত সকালে কোথায় যেতে পারে? তখনই হাসান সাহেব দরজায় কড়া নাড়লেন। আবির দরজা খুলে বাবাকে দেখে বলল, কোথায় গিয়েছিলে বাবা? হাসান সাহেব বললেন, একটু হাঁটতে। বলেই সে নিজ রুমে চলে গেল। আবির বাবা যাওয়ার দিকে তাকিয়ে থাকলো। তার মনে নানান কথার ঝড় উঠেছে। ইশরাক সাহেবের মাথা গরম হয়ে আছে। তার সকল অবৈধ ব্যবসার ইনফরমেশন পুলিশের কাছে পৌঁছে গেছে। একবার যদি এই প্রমাণ পেয়ে যায় এসবে তার নাম আছে, তাহলে তার সবকিছু ধ্বংস হয়ে যাবে। এটা ভাবতেই ইশরাক সাহেবের গলা শুকিয়ে আসতে লাগলো। তখনই কাজের লোক তার দরজার সামনে এসে বলল, স্যার, নিচে পুলিশ আছে। পুলিশ শব্দ শুনে ইশরাক সাহেব থরথর করে কাঁপতে লাগলেন। সে চেয়ার ছেড়ে উঠতে দাঁড়াতেই সে মাথা ঘুরে ফ্লোরে পড়ে গেলেন। কাজের লোকটি চিৎকার দিয়ে বলল, স্যার আপনার কি হয়েছে? তার চিৎকার শুনে পুলিশ উপরে চলে আসলো। ইশরাক সাহেবকে এভাবে পড়ে থাকতে দেখে তারা অতি দ্রুত ডাক্তার আর ইলহামকে ফোন করলো। ইশরাক সাহেবকে হাসপাতালে অ্যাডমিট করা হয়েছে। ইলহাম, হেমন্তী, মাহমুদা বেগম আর খালা সেখানে উপস্থিত আছে। মাহমুদা বেগম নিষ্প্রাণভাবে কেবিনের দিকে তাকিয়ে আছে। ডাক্তাররা ইশরাক সাহেবকে দেখছে। মাহমুদা বেগম ইলহামের কাছে গিয়ে বললেন, ইলহাম, পুলিশকে বল চলে যেতে। উনি যখন ঠিক হবে তখন এসে নিয়ে যেতে বলিস। ইলহাম মাকে জড়িয়ে ধরে বলল, এটা সম্ভব না মা, পুলিশ এখানেই থাকবে। কারণ বাবা একজন আসামি, তার নামে এখন নানান মামলা। তাকে এখানে রাখা হবে যে পর্যন্ত সে সুস্থ না হয়ে ওঠে। মাহমুদা বেগম চোখের জল মুছে বললেন, তাই যাতে হয়। মানুষরা যতই খারাপ হোক না কেন, আমার তো স্বামীটাই মন কাঁদে। ইলহাম দীর্ঘশ্বাস ছাড়ল আর হেমন্তীর দিকে তাকিয়ে বলল, মাকে নিয়ে তোমরা বাসায় যাও। হেমন্তী ইলহামের দিকে তাকিয়ে বলল, আমার অনেক প্রশ্ন আছে ইলহাম, যার উত্তর আপনাকে দিতে হবে। ইলহাম মৃদু হেসে বলল, সব প্রশ্নের উত্তর দিব। হেমন্তী এখন বাসায় যাও। হেমন্তী আর খালা মাহমুদা বেগমকে নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিল। হেমন্তী ভাবনা, এখন ইলহামকে ঘিরে নিজ বাবাকে সে সবার সামনে অপরাধী প্রমাণ করেছে। যদি সে এসবে জড়িত থাকে তাহলে তো ইলহাম এসব ঘটনা আর ঘাটত না। তাহলে কি ইলহাম নির্দোষ? এসবের কিছুই সে কি জানে না? বিয়ের দিন কি তাকে ইশরাক সাহেব কিছু করেছিল? হেমন্তীর মাথা ধরে যাচ্ছে। এসব ভেবে এত প্রশ্ন তার মাথায় ঘুরছে। হেমন্তী মাহমুদা বেগমকে রুমে দিয়ে এসে নিজ রুমে এসে পড়ল। বিছানায় বসে মাথা চেপে ধরল সে। আবির, হাসান সাহেব, রুমকি বেগম টিভির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। ইশরাক সাহেবের সকল তথ্য আজ ফাঁস হয়ে গেছে। সেই সাথে হাসান সাহেবের ওপর থেকে সব মামলা সরে গেছে। হাসান সাহেব চোখে চশমা খুলে চোখের পানি মুছে বললেন, আজ আমার মন থেকে অনেক বড় পাথর নেমে গেল। জীবনের শেষ সময়ে এসে এভাবে অপমান হতে হবে তা জানতাম না। আবির বাবার কাঁধে হাত রেখে বলল, বাবা এসব কিভাবে হলো? হাসান সাহেব বললেন, আমি জানি এসব কে করেছে। বাবার দিকে সে অবাক নয়নে তাকালে আবির বলল, কে বাবা? হাসান সাহেব বললেন, ইলহাম। নামটা শুনে আবির আর রুমকি বেগম বিস্ফোরিত নয়নে তাকালো। হাসান সাহেব কিছু না বলে নিজ রুমে চলে গেল। ইশরাক সাহেব হাসপাতালের বেডে শুয়ে আছে। ইলহাম কেবিনে প্রবেশ করলো। ইশরাক সাহেব কার উপস্থিতি টের পেয়ে চোখ খুলে ইলহামকে দেখতে পেলেন। ইলহাম ইশরাক সাহেবের সামনে দাঁড়িয়ে বলল, এসব নাটক করে পুলিশকে বোকা বানাতে পারবেন, আমাকে না। ইশরাক সাহেব কিছু না বলে উঠে বসলেন আর বললেন, সব যেহেতু জানো তাহলে যাও পুলিশকে গিয়ে বলো। ইলহাম বলল, তাই তো করবো। আপনার সব টেস্ট আমার পরিচিত ডাক্তার করবে। আবার শুধু 2 দিনের ব্যাপার, তারপর সেই জেলে থাকবেন আপনি। ইশরাক সাহেব বললেন, এত বুঝো আমাকে, আর এটা বুঝো না যে 2 দিনে অনেক কিছু হয়ে যাবে। ইলহাম বলল, আপনি আমার বাবা, তা ভাবতেও আমার ঘৃণা লাগে। ইশরাক সাহেব বললেন, তা লাগা স্বাভাবিক। এই কথাটা আমার বাবাও বলতো। আমি তার ছেলে, এটা ভাবতে তার ঘৃণা লাগতো, তাই তো সুন্দর করে সরিয়ে দিয়েছি।
ইলহাম অবাক চোখে তাকিয়ে বলল, আপনি দাদাকে মেরেছেন? দাদা তো ছাদ থেকে পড়ে। ইলহামের কথা শেষ হওয়ার আগে ইশরাক সাহেব আঙ্গুল নাড়িয়ে বললেন, আমি ধাক্কা দিয়েছি। ইলহাম এক কদম পিছনে চলে গেল। এসব তার বিশ্বাস হচ্ছে না। ইলহাম কাঁপা কাঁপা কণ্ঠে বলল, সব প্রমাণ করব, আমি সব প্রমাণ করব। বলেই সে কেবিন থেকে বের হয়ে গেল। ইশরাক সাহেব ছেলে যাওয়ার দিকে তাকিয়ে হেসে উঠলেন আর মনে মনে বললেন, 2 দিন পর আমি ফুর হয়ে যাব। ইলহাম বিধ্বস্ত অবস্থায় বাসায় পৌঁছে কলিং বেল টিপল। হেমন্তী দরজা খুলতেই ইলহাম তার দিকে তাকালো। হেমন্তী ইলহামের চোখের দিকে তাকিয়ে ঘাবড়ে গেল। এত লাল চোখ সে আগে কখনো দেখেনি। হেমন্তী সরে দাঁড়ালো। ইলহাম ভিতরে ঢুকে পড়ল। সোফায় ধপ করে বসে জুতো জোড়া খুলে দুহাত দিয়ে মাথা চেপে ধরল। হেমন্তী ইলহামের কাছে গিয়ে কাঁপা কাঁপা হাতে তার কাঁধে হাত রাখল। ইলহাম মাথা ছেড়ে দিয়ে হেমন্তীর দিকে মুখ তুলে তাকালো। হেমন্তী ইলহামের অসহায় মুখ দেখে কিছুই বলতে পারছে না। তখনই ইলহাম হেমন্তীর হাত ধরে বলল, আমি তোমাকে কোনো ধোঁকা দেইনি হেমন্তী, বিশ্বাস করো, কোনো ধোঁকা দেইনি। ইলহামের কথা শুনে হেমন্তী নিজেকে সামলে ইলহামের পাশে বসে বলল, সেদিন কি হয়েছিল? ইলহাম, আমাকে বলুন। এভাবে নিজেকে সত্য থেকে আড়ালে লাগতে খুব কষ্ট হচ্ছে। ইলহাম হেমন্তীর দিকে তাকিয়ে বলল, বিয়ের দিন বাবা সকালে তোমাদের বাসায় চলে গিয়েছিল। কেন যাচ্ছে তা জিজ্ঞেস করতেই সে জানালো তোমাকে দেখতে ইচ্ছে করছে, তাই সে যাচ্ছে। মা আর আমি কোনো কিছুই আর জিজ্ঞেস করলাম না। আমরা ব্যস্ত হয়ে গিয়েছিলাম নিজ নিজ কাজে। 1 ঘন্টা পর বাবা ফিরে আসে। তাকে দেখে অনেক খুশি লাগছিল। আমরাও আর তাকে নিয়ে কাটলাম না। বরযাত্রা বের হওয়ার সময় বাবা আমার রুমে এসে বললেন, এ বিয়ে হবে না। এতটুকু বলে ইলহাম থামলো। তার গলা শুকিয়ে গেছে। হেমন্তী তো বুঝতে পেরে গ্লাসে করে পানি নিয়ে আসলো। ইলহাম গ্লাসটা নিয়ে সবটুকু পানি খেয়ে নিল। এরপর গভীর নিঃশ্বাস টেনে বলল, তার কথা শুনে আমি অবাক হয়ে গেলাম। আর কারণ জিজ্ঞেস করতেই সে বললেন, আমি যা বলেছি তা করতে। আমি তার কথার অবাধ্য হয়ে রুম থেকে বের হতে নিব, তখনই সে আমার মাথায় আঘাত করে, যার ফলে আমি অজ্ঞান হয়ে যাই। মাকে তিনি ঘরবন্দি করে রেখেছিলেন। আমার যখন জ্ঞান ফিরে তখন সব শেষ হয়ে গিয়েছিল। আমি সকল কিছু আমার বন্ধুদের থেকে জানতে পারি। সেদিন থেকে আমি সব প্রমাণ জোগাড় করতে থাকি। আজ আমি সফল তো হয়েছি, কিন্তু সেই মানুষটা চতুর বুদ্ধির কারণে আমি হেরে যাচ্ছি। আমার দাদা তার নিজ বাবাকে তিনি ছাড়েননি, মেরে ফেলেছেন। ইলহামের কথা শেষ হতেই কিছু পড়ে যাওয়ার আওয়াজ আসে। হেমন্তী আর ইলহাম পিছন ফিরে তাকিয়ে দেখলেন মাহমুদা বেগম দাঁড়িয়ে আছেন। ইলহাম মাকে দেখে সোফা থেকে দাঁড়িয়ে পড়ে তারপর মায়ের কাছে গিয়ে বলে, মা, তুমি ঘুমাওনি? মাহমুদা বেগম কেঁদে উঠলেন আর বললেন, বাবাকেও ছাড়েনি ওই পাষাণটা। এত ভালো মানুষটাকে মেরে ফেলল। বলেই হাউমাউ করে কেঁদে উঠলেন। ইলহাম মাকে জড়িয়ে ধরল। হেমন্তী মাহমুদা বেগমকে ধরে বলল, আন্টি, এভাবে কান্না করবেন না, রুমে চলুন, ঘুমাতে হবে। মাহমুদা বেগম হেমন্তীর হাত ধরে রুমের দিকে চললেন। ইলহাম দীর্ঘশ্বাস ছেড়ে নিজ রুমে চলে গেল। এখন শুধু অপেক্ষা করতে হবে, এটা ছাড়া কোনো উপায় তাদের নেই। কালকে ইলহামের ইন্টারভিউ আছে, তাই জলদি উঠতে হবে। হেমন্তী মাহমুদা বেগমকে বিছানায় শুয়ে দিয়ে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। মাহমুদা বেগম হেমন্তীর হাত ধরে বললেন, আমার ছেলেটা খুব ভালো মা, ওর বাবার মতো একদমই না, তুমি ওকে অবিশ্বাস করো না। হেমন্তী কোনো কথা বলল না, চুপচাপ সেখানেই বসে রইল। মাহমুদা বেগম এক পর্যায়ে ঘুমিয়ে গেলেন। সকালবেলা ইলহাম তৈরি হয়ে রুম থেকে বের হতেই রান্নাঘর থেকে হাসির শব্দ শুনতে পেল। ইলহাম রান্নাঘরে গিয়ে দেখল মাহমুদা বেগম, হেমন্তী আর খালা তিনজনই আড্ডায় মেতে উঠেছে। মাহমুদা বেগম ইলহামকে দেখে বললেন, তুই তৈরি হয়ে গেছিস, যা টেবিলে বসো, নাস্তা তৈরি হয়ে গেছে। ইলহাম মুচকি হেসে টেবিলে বসে পড়ল। হেমন্তী টেবিল সাজিয়ে দিল। সবাই একসাথে বসে নাস্তা করে নিল। খালা নাস্তা শেষ করে বললেন, ইলহাম, এখন আমার গ্রামে চলে যাওয়া উচিত। তোর ভাইয়েরা ফোন করছে প্রতিদিন। মাহমুদা বেগম বললেন, আরো কিছুদিন থেকে যা, আমি তো একা হয়ে যাব। খালা হেমন্তীর দিকে তাকিয়ে বললেন, একা কেন হবি? হেমন্তী আছে তো। মাহমুদা বেগম বললেন,
হেমন্তীও তো চলে যাবে কয়েকদিন পর। মাহমুদা বেগমের কথা শুনে ইলহাম হেমন্তীর দিকে তাকালো আর দেখলো হেমন্তী এক মনে নাস্তা করে যাচ্ছে, এতে তার কোনো হেলদোল নেই। ইলহাম নাস্তা শেষ করে বলল, ঠিক আছে খালা, কালকে আপনাকে বাস স্টেশনে আমি পৌঁছে দিব, এখন যাই, সকলে দোয়া করবে আমার জন্য। মাহমুদা বেগম হাত তুলে ছেলের জন্য দোয়া করলেন। ইলহাম বাসার দরজার সামনে আসতেই হেমন্তী তাকে ডেকে বলল, শুনুন। ইলহাম হেমন্তীর ডাকে পিছন ফিরে তাকালো। হেমন্তী বলল, ইন্টারভিউয়ের জন্য অল দ্য বেস্ট, আর সবকিছু ঠিক হওয়া পর্যন্ত আমি আন্টির সাথেই থাকবো। বলেই হেমন্তী নিজ রুমে চলে গেল। ইলহাম আলতো হেসে চুলগুলো নেড়ে ফাইলটা হাতে নিয়ে বের হয়ে গেল নতুন উদ্দেশ্যে। ইশরাক সাহেব হতবাক হয়ে আছেন, তার সামনে হাসান সাহেব বসে আছেন মেডিকেল রিপোর্ট নিয়ে। হাসান সাহেব বললেন, যেদিন থেকে শুনেছি আপনার অসুস্থতার কথা সেদিনই বুঝতে পেরেছি এসব আপনার নাটক। তাই ডাক্তারকে ধরে এমন পালিশ দিয়েছি যে সে নিজেই সব রিপোর্ট আমার হাতে তুলে দিয়েছে। ইশরাক সাহেব শুকনো ঢোক গিলে বললেন, এমনটা করবেন না প্লিজ, আমার জীবনটাই শেষ করবেন না। হাসান সাহেব মৃদু হেসে বললেন, আপনার জীবন আপনি নিজেই শেষ করেছেন। বলেই হাসান সাহেব উঠে দাঁড়ালেন। কেবিন থেকে বের হয়ে পুলিশের কাছে গিয়ে সকল রিপোর্ট দিয়ে দিলেন। পুলিশ থেকে আশ্বস্ত করলেন যে ইশরাক সাহেবকে এখনই থানায় নিয়ে যাওয়া হবে। হাসান সাহেব কথা শেষ করে হাসপাতাল থেকে বের হয়ে আসলেন। সে মনে মনে বললেন, এখন শুধু একটি কাজে বাকি আছে। ইলহামের ইন্টারভিউ অনেক ভালো গিয়েছে, সে হয়তো চাকরিটা পেয়ে যাবে, তাকে বলেছে কিছুক্ষণ অপেক্ষা করতে। তখনই তার নজর পড়ল টিভিতে তার বাবাকে থানায় নিয়ে যাওয়া হচ্ছে, সকল নাটক ফাঁস হয়ে গেছে। ইলহাম অবাক হলো, এসব কিভাবে হলো, সে তো এখন পর্যন্ত কোনো রিপোর্টই হাতে পায়নি। ইলহাম চিন্তিত হয়ে বসে আছে, তখনই কোম্পানির লোক খাম এগিয়ে দিয়ে বললেন, আপনার চাকরিটা হয়ে গেছে, কাল আপনার জয়েন্ট। ইলহাম খুশি হয়ে গেল, এখন তারও নিজের পরিচয় হবে। সে খামটা হাতে নিয়ে বের হয়ে আসলো। তার যে কতটা খুশি লাগছে সে বলে বোঝাতে পারবে না। ইলহাম মানিব্যাগটা বের করে দেখলো সেখানে ৭,৫০০ টাকা আছে। সে হিসেব করলে মাহমুদা বেগম, খালা আর হেমন্তীর জন্য ৩টি শাড়ি কিনবে আর কিছু বাজার হয়ে যাবে। সে ত্যাগ করলো মাহমুদা বেগমের জন্য হালকা গোলাপি রঙের, খালার জন্য নীল রঙের আর হেমন্তীর জন্য লাল রঙের শাড়ি কিনল। বাজার করে সে বাসার উদ্দেশ্যে রওনা দিল। ইলহাম মনে মনে বলল, হেমন্তী কি আমার দেওয়া শাড়ি নেবে? ইলহাম বাসায় পৌঁছে কলিং বেল টিপতেই মাহমুদা বেগম থমথম মুখে সে দরজা খুলে দিল। মাহমুদা বেগমের চেহারা দেখে ইলহামের মনটা খারাপ হয়ে গেল। মাহমুদা বেগম দরজা থেকে সরে দাঁড়ালেন। ইলহাম বাসায় প্রবেশ করে দেখতে পেল হাসান সাহেব, আবির আর রুমকি বেগম সোফায় বসে আছে। তাদের দেখে ইলহাম অবাক হলো, জুতো খুলে সবার সাথে কুশলাদি করে বলল, আপনারা এখানে? হাসান সাহেব বললেন, বাহির থেকে এসেছো, যাও ফ্রেশ হয়ে এসো। হেমন্তী রান্নাঘর থেকে নাস্তা ট্রে নিয়ে এসে টেবিলে রাখলো। ইলহামের দিকে এক পলক তাকিয়ে রুমকি বেগমের পাশে গিয়ে বসে পড়ল। ইলহাম বলল, আমার চাকরিটা হয়ে গেছে। ইলহামের কথা শুনে সেই নীরব পরিবেশে একটু আনন্দের বাতাস পেল। মাহমুদা বেগম খুশি হয়ে ছেলেকে মন ভরে দোয়া করলেন। আবির ইলহামের সাথে হাত মিলিয়ে বলল, অভিনন্দন। হেমন্তীও তাকে অভিনন্দন জানালো। খালা সেই খুশিতে সেমাই রান্না করতে চলে গেলেন। হাসান সাহেব বললেন, খুবই খুশির খবর এটি। ইলহাম মলিন হেসে নিজ রুমে চলে আসলো। শার্ট খুলতে খুলতে ভাবতে লাগলো তারা এখানে কেন এসেছে। হয়তো হেমন্তীকে নিতে। এটা ভাবতেই ইলহামের মনটা মোচড় দিয়ে উঠল। সে কোনো মতো নিজেকে সামলে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে কাপড় পাল্টে রুমে বাইরে চলে গেল। সোফার ঘরে এসে বসে পড়ল। হেমন্তী ইলহামের জন্য চায়ের কাপ এনে তার সামনে রেখে দিল আর রুমকি বেগমের পাশে বসে পড়ল। হাসান সাহেব মাহমুদা বেগমের দিকে তাকিয়ে বললেন, আপা, আপনার সাথে অনেক জরুরি কথা আছে। মাহমুদা বেগম বললেন, জি ভাই বলুন। হাসান সাহেব বললেন, আমি হেমন্তীকে নিয়ে যেতে চাই। হাসান সাহেবের কথা শুনে ইলহাম তার দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে রইল। মাহমুদা বেগম কি বলবেন কিছুই বুঝতে পারলেন না। হাসান সাহেব বললেন,
মেয়ের বিয়ে আমি তাড়াতাড়ি দিতে চাই আপা, তাই মেয়েকে নিয়ে যেতে চাই। মাহমুদা বেগম বললেন, আপনার মেয়ে আপনি নিয়ে যেতে চান, এতে আমার কোনো আপত্তি নেই। হাসান সাহেব বললেন, তাহলে আজ বিয়ের তারিখটা ঠিক করে যায়, কি বলেন আপা? হাসান সাহেবের কথা শুনে আবির, হেমন্তী আর রুমকি বেগম ছাড়া সবাই অবাক। হাসান সাহেব মৃদু হেসে বললেন, আগেরবার যা হয়েছে তা ভুলে যাই, সবাই নতুন করে সব শুরু করি। ইলহাম একবার হেমন্তীর দিকে তাকালো। হেমন্তী মাথা নিচু করে বসে আছে। ইলহাম বলল, আপনি একবার হেমন্তীর মতামত জেনে নিন। হাসান সাহেব বললেন, সবই জানি বলেই এই সিদ্ধান্ত নিয়েছি কি হেমন্তী? হেমন্তী কিছু না বলে নিজ রুমে চলে গেল। মাহমুদা বেগম বললেন, আগামীকালই শুভ কাজটা সেরে ফেলি ভাই। মাহমুদা বেগমের কথায় সবাই একমত হলো। ইলহাম উঠে হেমন্তীর কাছে চলে গেল। রুমের সামনে এসে দরজায় টোকা দিল। ভেতরে থেকে হেমন্তী বলল, আসুন। ইলহাম রুমে প্রবেশ করলো। হেমন্তী তাকে দেখে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। ইলহাম বলল, তুমি কি এই সিদ্ধান্তে রাজি? হেমন্তী বলল, রাজি না থাকলে অবশ্যই প্রতিবাদ করতাম, আর বাবা আমার ইচ্ছে ছাড়া কোনো কিছুই করে না। ইলহাম অবাক হয়ে বলল, এর মানে তুমি এসব বলেছ? হেমন্তী মৃদু হেসে বলল, আজ যাই বাবার সাথে, কাল আবার চলে আসবো। বলেই হেমন্তী ব্যাগটা হাতে নিয়ে বের হয়ে আসলো। ইলহাম সেখানে দাঁড়িয়ে রইল। এখনো তার কাছে সবকিছু স্বপ্নের মতো লাগছে। ইলহাম রুম থেকে বাহিরে চলে আসলো। হেমন্তীরা চলে যাচ্ছে। ইলহাম তাদের বাসার নিচ পর্যন্ত এগিয়ে দিয়ে আসে। মাহমুদা বেগম খুবই খুশি। তার একমাত্র ছেলের বিয়ে বলে কথা। খালা বললেন, আপা, তোমার সঙ্গী চলে আসছে, এখন তো খুশি? মাহমুদা বেগম বললেন, তা আবার বলতে আমার মনের আশা পূরণ হচ্ছে, শুকরিয়া আল্লাহ। বলেই সে হাসি মুখে নিজ ঘরে চলে যায়। হেমন্তীকে বিদায় দিয়ে ইলহাম বাসায় চলে আসলো। মায়ের কাছে গিয়ে তার পাশে বসে বলল, মা, হেমন্তীর জন্য তো কেনাকাটা করতে হবে। মাহমুদা বেগম বললেন, হ্যাঁ ঠিক বলেছিস। ইলহাম উঠে আলমারি থেকে 3টি শাড়ির প্যাকেট বের করে লাল শাড়ির প্যাকেটটা এগিয়ে দিয়ে বলল, এটা চলবে না মা, কারণ আমার কাছে বেশি টাকা নেই। মাহমুদা বেগমের ছেলের কথা শুনে চোখ টলমল করে উঠল। সে ছেলের মাথায় হাত বুলিয়ে বললেন, ভালোবেসে তুই যা দিবি তাই হেমন্তীর কাছে শ্রেষ্ঠ। তখনই খালা এসে নিজ ফোন মাহমুদা বেগমের দিকে এগিয়ে দিয়ে বললেন, হেমন্তী ফোন দিয়েছে। মাহমুদা বেগম ফোন কানে দিতেই হেমন্তী বলল, আন্টি আপনার ছেলেকে বলে দিন টাকা অপচয় করার কোনো দরকার নেই, বিয়ে সাধারণ কাপড়েও করা যায়। মাহমুদা বেগম হেসে বললেন, বলে দিব। হেমন্তী আরো কিছুক্ষণ কথা বলে ফোন রেখে দিল। এরপর মনে মনে বলল, কাল থেকে নতুন জীবন শুরু। সকাল থেকেই হেমন্তী আর রুমকি বেগম রান্নাঘরে নানান পদ তৈরি করতে ব্যস্ত। হেমন্তীকে রুমকি বেগম অনেকবার বলেছে ঘরে গিয়ে বিশ্রাম নিতে, কিন্তু সে শুনতে নারাজ। সে নিজ হাতে সবকিছু তৈরি করবে বলে বায়না ধরে। রুমকি বেগম হেমন্তীকে বললেন, তোর বিয়ে আজ বিকেলে আর তুই এখন রান্না করছিস, কেমন দেখাচ্ছে ব্যাপারটা? হেমন্তী গরম তেলে পেঁয়াজ ছেড়ে তা চামচ দিয়ে নাড়া দিতে দিতে বলল, এতে কি হয়েছে, মাত্র 8জন মানুষের রান্না, এতে সমস্যা হওয়ার কি আছে? রুমকি বেগম বললেন, হাতের মেহেদির রঙ নষ্ট হয়ে যাবে পানি লেগে। হেমন্তী বলল, আবার লাগাবো, এতে কি হয়েছে? রুমকি বেগম আর কোনো কথা বললেন না। তিনি বুঝতে পেরেছেন হেমন্তীর সাথে কথায় তিনি পারবেন না। সে নিজ কাজে মনোযোগ দিলেন। সবকিছু তৈরি করে তারা টেবিল সাজিয়ে দিল। সব কাজ শেষ করে হেমন্তী রুমে চলে আসলো। রুমে আসতেই তার চোখ গেল বিছানায়। ইলহাম সকালে বিয়েতে পড়ার জন্য সবকিছু দিয়ে গেছে। হেমন্তী শপিং ব্যাগ থেকে শাড়িটা বের করলো। শাড়িটা হাতে নিতেই হেমন্তীর ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। ব্যাগ থেকে এক এক করে জিনিস বের করে হেমন্তী সেগুলোতে হাত বুলিয়ে দেখল। হেমন্তীর অনেক সুখ সুখ লাগছে। সে ওয়াশরুমে চলে গেল। গোসল করে এসে শাড়িটা পরে নিল। চুলগুলো ভালোমতো মুছে পিঠে ছড়িয়ে দিল। হেমন্তী আয়নার সামনে নিজেকে দেখতে ব্যস্ত। তখনই ঘরের দরজায় কেউ টোকা দিল। হেমন্তী বলল, ভিতরে আসো। দরজা ঠেলে আবির ঘরে প্রবেশ করলো। ভাইকে দেখে হেমন্তী বলল,
কিছু বলবে ভাইয়া? আবির বোনকে ভালো মতো দেখে মন খারাপ করে বলল, হেমন্তী, আমরা এখনই মার্কেট গিয়ে তোর জন্য নতুন একটা সুন্দর দামি শাড়ি নিয়ে আসতে পারি, আর তোর বিয়ে আর এই দিয়ে তুই এমন একটা শাড়ি পরবি। আবিরের কথা শুনে হেমন্তী বলল, ভাইয়া, আমার কাছে এই শাড়িটা সবচেয়ে দামি। কেন যেন ইলহাম এই শাড়িটা হালাল টাকায় কিনে দিয়েছে। আর এটাই আমার কাছে অনেক। আমি জানি তোমার হয়তো ভালো লাগছে না, কিন্তু ভাইয়া সত্যি বলছি, আমার মনে হচ্ছে এই শাড়িতে আমাকে অনেক সুন্দর লাগছে। আবির বোনের কথা শুনে আলতো হেসে হেমন্তীর মাথায় হাত বুলিয়ে বলল, তুই অনেক বড় হয়ে গেছিস, সব বুঝতে শিখেছিস। হেমন্তী ভাইয়ের কথায় হালকা হাসলো। আবির রুম থেকে চলে গেল। দুপুরের দিকে ইলহাম, খালা আর মাহমুদা বেগম এসে হাজির হলেন। তাদের আপ্যায়ন করতে ব্যস্ত হয়ে গেলেন হাসান সাহেব। হেমন্তী রুমে বসে চুলে খোপা করে নিল, বেলি ফুলের মালাটা খোপায় পেঁচিয়ে নিল, সুন্দর করে শাড়ির আঁচলটা মাথায় দিয়ে নিল। রুমকি বেগম হেমন্তীর রুমে এসে হেমন্তীকে বধূরূপে দেখতে পেয়ে তার চোখ ছলছল করে উঠল খুশিতে। হেমন্তী ফুপির কাছে এসে বলল, কেমন লাগছে আমাকে ফুপি? রুমকি বেগম হেমন্তীর মাথায় হাত বুলিয়ে বললেন, অনেক সুন্দর লাগছে তোকে। হেমন্তী বলল, সবাই চলে এসেছে? রুমকি বেগম বললেন, সবাই এসেছে, খাওয়া দাওয়া করছে। হেমন্তী বলল, ও। সবার খাওয়া শেষে কাজী সাহেব চলে আসলেন হেমন্তীর রুমে। বিয়ে পড়ানোর জন্য সকল নিয়ম মেনে কাজী সাহেব হেমন্তীকে কবুল বলতে বললেন। হেমন্তী হাসান সাহেবের হাত ধরে কবুল বলে দিল। এরপর ইলহামের কাছে চলে আসলো, তাকেও কবুল বলতে বলা হলো, সেও কবুল বলে দিল। অতঃপর তাদের দুজনে বিয়ে হয়ে গেল। নানা বিপদ পার করে আর তারা এক হয়ে গেল। হয়তো তাদের এক হওয়া বিধানে লেখা ছিল, তাই তো তাদের আলাদা করা যায়নি। বিয়ের পর হেমন্তীকে ইলহামের পাশে বসিয়ে দেওয়া হলো। ইলহাম হেমন্তীকে দেখে চোখ সরাতে পারল না, এত সুন্দর লাগছে হেমন্তীকে যে ইলহাম ভাষায় প্রকাশ করতে পারল না। বিদায়ের ঘন্টা বেজে উঠল। হেমন্তী সবার থেকে বিদায় নিল। আবির ইলহামের হাত ধরে বলল, আমার বোনটাকে দেখে রেখো। ইলহাম মাথা দুলালো। হেমন্তীকে নিয়ে ইলহাম রওনা হলো তার বাসার উদ্দেশ্যে। একটা সিএনজিতে হেমন্তী, খালা আর মাহমুদা বেগম একসাথে চলে গেল। ইলহাম রিকশায় উঠে বসল। বাসায় পৌঁছে মাহমুদা বেগম ইলহামের রুমে হেমন্তীকে বসিয়ে দিল। হেমন্তী বলল, মা, আপনার শরীরটা ভালো লাগছে না আমার কাছে। মাহমুদা বেগম বললেন, তোমার মুখ থেকে মা ডাল শুনে আমার শরীর একদম ঠিক হয়ে গেছে। হেমন্তী মৃদু হাসল। মাহমুদা বেগম নিজ রুমে চলে গেল। ইলহাম এসে সোজা রুমে চলে গেল। রুমে ঢুকতেই সে দেখল হেমন্তী বিছানায় পা ঝুলিয়ে বসে আছে। হেমন্তী ইলহামকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে বলল, আপনি এভাবে দাঁড়িয়ে আছেন কেন? ইলহাম নিজ ভাবনা থেকে বের হয়ে আসে। হেমন্তীর কথা শুনে ইলহাম বলল, তুমি চেঞ্জও করবে না? হেমন্তী বলল, দরকার নেই, আমি এভাবেই ঠিক আছি। ইলহাম বলল, আমি একটু ওয়াশরুম থেকে আসি। বলেই সে ওয়াশরুমে চলে গেল। হেমন্তী ইলহামের অবস্থা বুঝতে পেরে হেসে উঠল। ইলহাম ওয়াশরুমে গিয়ে দীর্ঘশ্বাস ফেলে আয়নার সামনে দাঁড়িয়ে বলল, আমার ভয় লাগছে কেন? হেমন্তীকে আজ অন্যরকম লাগছে। এসব ভেবে সে ফ্রেশ হয়ে দরজা খুলে রুমে চলে আসলো। হেমন্তী কোথাও না দেখতে পেয়ে সে এদিক সেদিক খুঁজতে লাগলো। হঠাৎ হেমন্তী এসে ইলহামের গলা জড়িয়ে ধরে তার পায়ের উপর ভর দিয়ে বলল, আমাকে খুঁজছেন? হেমন্তীকে এভাবে নিজের কাছে দেখে হকচকিয়ে গেল। হেমন্তী বলল, কি হলো, কিছু বলছেন না কেন? ইলহাম বলল, তুমি এত কাছে কেন এসেছো? হেমন্তী বলল, ওরে বাবা, এই 6 মাস আমাকে অনেকভাবে জ্বালিয়েছেন, এখন আমার পালা। ইলহাম এবার হেমন্তীর কোমর ধরে নিজের কাছে টেনে নিয়ে বলল, ঠিক আছে, আপনার শাস্তি আমি মাথা পেতে নিব। হেমন্তী মুচকি হেসে বলল, ওয়াদা করতে হবে কখনো আমাকে ছেড়ে যাবেন না। ইলহাম বলল, ওয়াদা করলাম কখনো যাব না। হেমন্তী ইলহামের বুকে মাথা রেখে চোখ বন্ধ করে নিল। তার কাছে এখন এটাই নিরাপদের জায়গা। ইলহাম হেমন্তীকে জড়িয়ে ধরল। তার কাছে এখন সকল সুখ আছে। 2 বছর পর
হেমন্তী উঁচু পেট নিয়ে সোফায় বসে আচার খাচ্ছে, ইলহাম তার দিকে গালে হাত দিয়ে তাকিয়ে আছে। হেমন্তী 9 মাসের প্রেগন্যান্ট, যে কোনো সময় তার ছোট্ট রাজকুমার বা রাজকুমারী চলে আসবে। ইলহাম এই 2 বছরে অনেক কিছু করেছে, নিজের একটা ছোট্ট বাড়ি তৈরি করেছে, মা আর বউকে নিয়ে সে অনেক সুখে আছে। এখন তো নতুন মেহমান আসছে। ইশরাক সাহেব এখন কারাগারে আছেন, নিজে শাস্তি ভোগ করছেন। আবির বিয়ে করেছে 6 মাস, তারাও অনেক সুখে আছে। হাসান সাহেব মেয়ে আর ছেলের সাথে সুখী আছেন। ইলহাম হেমন্তীকে বলল, আর এসব খেও না, এখন ফলটা খাও না। হেমন্তী ভ্রুকুচকে বলল, খাবো না ফল, আচার খেতে ভালো লাগছে। হেমন্তীর কথা শুনে ইলহাম কিছুই বলল না, জানে কিছুই বললে কাজ হবে না। ইলহাম উঠে রুমে যেতে নেবে, তখনই হেমন্তী আহ বলে উঠল। ইলহাম পিছন ফিরে হেমন্তীর কাছে গিয়ে বলল, কি হয়েছে হেমন্তী? হেমন্তী ব্যথায় লাল হয়ে বলল, আমার অনেক ব্যথা করছে, সকাল থেকে একটু একটু ব্যথা করছিল। ইলহাম বলল, আগে বলনি কেন? হেমন্তীকে কোলে তুলে নিয়ে ইলহাম মাহমুদা বেগমকে ডাকলো। মাহমুদা বেগম আসতেই ইলহাম তাকে নিয়ে হাসপাতালে রওনা দিল। হাসপাতালে পৌঁছে হেমন্তীকে ডাক্তাররা নিয়ে গেল। ইলহাম টেনশনে চেয়ারে বসে পড়ল। মাহমুদা বেগম সবাইকে ফোন করে আসতে বললেন। সবাই একটু পর এসে হাজির। ইলহামের পাশে আবির বসে তাকে সান্ত্বনা দিচ্ছে। মাহমুদা বেগমকে আবিরের বউ সামলাচ্ছে। 1 ঘন্টা পর বাচ্চার কান্নার আওয়াজ আসতেই সবার মুখে হাসি ফুটে উঠল। ডাক্তার বের হতেই ইলহাম এসে বলল, ডাক্তার, আমার ওয়াইফ। ডাক্তার বলল, আপনার মেয়ে হয়েছে আর আপনার ওয়াইফও ভালো আছে। নার্স এসে ইলহামের কোলে বাবুকে দিয়ে গেল। সবাই অনেক খুশি। ইলহাম বাবুকে নিয়ে হেমন্তীর কাছে গেল। হেমন্তী বিছানায় শুয়ে আছে। হেমন্তীর কপালে ঠোঁট ছুঁয়ে দিল। হেমন্তী আলতো হেসে বলল, রাজকুমারী চলে এসেছে। হেমন্তীর কথায় ইলহাম আলতো হাসল আর বলল, আমাদের ভালোবাসার একটা সুন্দর ফুল, আমাদের রাজকুমারী। হেমন্তী ইলহামের কাঁধে মাথা রেখে মেয়েকে দেখতে লাগলো। ইলহাম বলল, হেমন্তী, অনেক ভালোবাসি। হেমন্তীও হেসে বলল, আমিও অনেক ভালোবাসি। সমাপ্ত।